তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। অনেক দিন পরে আবার আমাদের কথামৃতের আলোচনায় আমরা আসতে পারছি। গত কথামৃতের আলোচনাটি হয়েছিল 9 জানুয়ারি 2026। পরদিন 10 জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মতিথি। তারপরে এই আমাদের কথামৃত ক্লাস আবার আমরা করতে পারছি। আবার আজকের পরে আবার পরবর্তী কথামৃত ক্লাস হবে। আজকে যেমন 27শে ফেব্রুয়ারি হচ্ছে, পরবর্তী কথামৃতের ক্লাসটি হবে 27শে মার্চ, মানে ঠিক 1 মাস পরে। 27শে ফেব্রুয়ারি হচ্ছে আজকে কথামৃতের ক্লাস, আবার পরবর্তী ক্লাসটি হবে 27শে মার্চ। এই মাঝখানে আমাকে দেশের বাইরে থাকতে হবে, সেজন্যে এই কথামৃত ক্লাস আমি করে উঠতে পারবো না। আবার ওই 27শে মার্চ আমি ফেরার পরে আবার কথামৃত ক্লাস হবে। ফিরবো হয়তো 25শে মার্চ, তারপরে 27শে মার্চ আবার কথামৃত ক্লাস। এটা আপনারা মনে রাখবেন। 27শে ফেব্রুয়ারি আজকে হলো, আবার পরবর্তী ক্লাস 27শে মার্চ হবে। আমরা আগের যে ক্লাসটি করেছিলাম কথামৃতের আলোচনা, সেই আলোচনায় আমরা দেখেছিলাম স্বামী বিবেকানন্দের সেই বিশ্বজয়ী আবির্ভাব শিকাগোর ধর্ম মহাসভার মঞ্চে। ওই 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ শিকাগোর ধর্ম মহাসভায় স্বামীজির আবির্ভাব আমরা না বলে ইতিহাসের দৃষ্টিতে আমরা বলতে পারতাম স্বামীজির এই রঙ্গমঞ্চে বা এই বিশ্বমঞ্চে স্বামীজির উপস্থিতি, সেটা বললে স্বামীজির যে উপস্থিতি হয়েছিল ওই শিকাগোর ধর্ম মহাসভায়, সেটিকে ঠিকমতো বোঝানো যাবে না। যারা আগের দিনের আলোচনায় উপস্থিত ছিলেন তাদের পড়তে পারে হয়তো যে কি অসাধারণ একটি আবির্ভাব সেদিন বিশ্বমঞ্চে স্বামী বিবেকানন্দের হয়েছিল। এর আগের মুহূর্ত পর্যন্ত স্বামী বিবেকানন্দকে বিশ্বমঞ্চে কেউ জানতেন না, নামটিও জানতেন না। এদিন তার এমন একটি আবির্ভাব ঘটল যে সারা পৃথিবীর মানুষ স্বামী বিবেকানন্দকে জানতে পারল। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক এর অল্প কয়েকদিন পরে, মানে এটা হলো সেপ্টেম্বর মাসের 11 তারিখ, আর ঠিক অল্প দিন পরে অক্টোবর মাসে রবীন্দ্রনাথ একটি অসাধারণ কবিতা লিখলেন, এবার ফিরাও মোরে। কবিতাটির নাম, কবিতাটি রবীন্দ্রনাথের চিত্রা কাব্যের অন্তর্গত। সেখানে রবীন্দ্রনাথ দীর্ঘ কবিতা, এই এবার ফিরাও মোরে, সেখানে তিনি কতগুলি কথা লিখছেন। আমরা যদি এমনি কবিতাটি পড়ি, তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি, এর পটভূমি কী,
তাহলে এই কবিতাটি কেন রবীন্দ্রনাথ লিখলেন, ওই কথাগুলি লিখলেন, আমরা তার উত্তর খুঁজে পাব না। এই জন্যে আমি আপনাদের শুধু ধরিয়ে দিচ্ছি যে ঠিক এই স্বামীজির এই আবির্ভাবের পরে শিকাগোর ধর্ম মহাসভায় রবীন্দ্রনাথের অল্পদিন পরেই রবীন্দ্রনাথ লিখলেন এই কবিতাটি, এবং সেখানে শুরু করলেন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। অসাধারণ কথাগুলো, কিন্তু হঠাৎ রবীন্দ্রনাথ এই কথাগুলি লিখছেন। কেন লিখছেন? এর পেছনে কোনো কি পটভূমি আছে, ব্যাকগ্রাউন্ড আছে? এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই বিবেকানন্দের ব্যাকগ্রাউন্ড। আমরা জানলে পরে আমাদের এই কবিতাটি বুঝতে সহজ হবে। রবীন্দ্রনাথ বলতেই পারতেন বিবেকানন্দের কথা, এবং সেই কথা থেকেই তিনি কবিতার ছত্রগুলো লিখছেন। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা। এমন বক্তৃতা করেছেন স্বামী বিবেকানন্দ। যারা শুনেছেন সেই বক্তৃতা, তাদের হৃদয়ে হৃদয়ে আগুন জেগে গেছে, আগুন জেগে গেছে। এমন বক্তৃতা কেউ কখনো শোনেনি। একজন বলছেন এই বক্তৃতার পরে, স্বামীজির বক্তৃতার পরে, হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ, মানে মানব ভাষণ, মানুষের কোনো বাগ্মিতা বা ভাষণ এই উচ্চতায় কখনো ওঠেনি। আমেরিকার একজন বিখ্যাত কবি হ্যারিয়েট মনরো, তিনি উপস্থিত ছিলেন ওই সভায়। তিনি বলছেন, হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ, মানে মানুষের ভাষণ কখনো এই উচ্চতায় ওঠেনি। আমরা সে খবর রাখি না, আমরা সে কথা জানি না, আমরা তো অতীতের দিকে তাকাই না, আমরা অতীতকে ভুলে যাই। এবং এই বক্তৃতার পরে আমেরিকার বিখ্যাত মানুষেরা যারা এটা শুনেছেন, তারা বললেন তারা, এতদিন ভারতবর্ষকে সবাই আক্রমণ করেছে, ভারতবর্ষ কখনো কাউকে আক্রমণ করেনি। ভারতবর্ষকে আক্রমণ করছে বৈদেশিক শত্রুরা, কতবার আক্রমণ করছে, কিন্তু এর প্রত্যুত্তরে ভারতবর্ষ কখনো রুখে দাঁড়ায়নি। একবার আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় একজন রাজা, ওই উত্তর পশ্চিম ভারতের একজন রাজা, তার নাম পুরু, ওদের ভাষায় হচ্ছে পোরাস, সে পুরু ইতিহাসে আমরা এখন পড়ি, আলেকজান্ডারের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে বাধা দিয়েছিলেন। সেই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করেছিলেন, এটা ইতিহাসের থেকে আমরা জানি। তারপরে আর 1 ইঞ্চি এগোতেও আলেকজান্ডার সাহস পাননি। বিশ্বজয়ী আলেকজান্ডার মস্ত বড় যোদ্ধা, কিন্তু এই পুরুর কাছে প্রতিরোধ পাওয়ার পরে আলেকজান্ডার আর এই দিকে আসতে পারে, ওইখানেই যা হওয়ার হয়ে গেছে। কেন আসেননি? ইতিহাসের যারা লেখক তারা বলছেন, এখানে এমন ধাক্কা আলেকজান্ডার পেয়েছিলেন যে আর এগোনোর সাহস পায়নি। এটা আমাদের গর্বের ব্যাপার, আমাদের গৌরবের কাহিনী এটা। আলেকজান্ডারের মতো অত বড় বীর, বিশ্বত্রাস আলেকজান্ডার, তিনি এমন ধাক্কা খেলেন এখানে, ওই পুরু হেরে গেছিলেন, পুরু বন্দী হয়েছিলেন আলেকজান্ডারের কাছে। কিন্তু পুরুর যে তেজস্বিতা, তার যে স্বাধীনতা প্রিয়তা এবং তার যে অসাধারণ ব্যক্তিত্ব, সেটা দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন। আমরা ইতিহাসে পড়ি, এখনকার ইতিহাসে পাওয়া যায় যে আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন, বন্দি করেছিলেন, যুদ্ধে পরাজিত হয়েছেন পুরু, বন্দী হয়েছেন তিনি। আলেকজান্ডার
সে বন্দিকে থেকে তার সামনে নিয়ে আসা হয়েছে। আলেকজান্ডার বলছেন, আপনি আমার কাছে কীরকম আচরণ প্রত্যাশা করেন? মাথা উঁচু করে, পুরো বন্দি তিনি, হাত শৃঙ্খলিত, মাথা উঁচু করে বললেন, রাজার কাছে রাজার যে আচরণ হওয়া উচিত সেই আচরণ আপনার কাছে আমি প্রত্যাশা করি। তিনি পরাজিত হয়েছেন, বন্দী হয়েছেন, কিন্তু ভ্রুক্ষেপ নেই। মাথা উঁচু করে তিনি একথা বলেছেন। আলেকজান্ডার সঙ্গে সঙ্গে তার হাতে যে শেকল দিয়ে বাঁধা ছিল ওটা খুলে দিলেন, আদেশ দিলেন, খুলে দাও। বললেন, আপনাকে আমি মুক্তি দিলাম। এমন বীরত্ব দেখিয়েছেন, এমন তার ব্যক্তিত্ব। আলেকজান্ডার বাধ্য হলেন তাকে মুক্তি দিতে। মুক্তি দিলেন তিনি। কিন্তু মুক্তি দিলেন কেন? এখনকার যারা বিশ্লেষক, যারা এই ঐতিহাসিক ঘটনাকে বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা বলছেন আসলে আলেকজান্ডার ভয় পেয়েছিলেন। আলেকজান্ডার কখনো কারোর কাছে ভয় পাননি। এই ক্ষেত্রে ভয় পেলেন কেন? পুরুর এমন বিক্রম, এমন বীরত্ব। আলেকজান্ডার বলছেন, এই যদি এরকম বীরত্ব দেখায়, যদি আরেকটু এগোই, আরও সামনের দিকে এগিয়ে যায়, তাহলে আরও কি না কি অপেক্ষা করছে আমার জন্য। এই জন্য আর এগোনোর সাহস পেলেন না আলেকজান্ডার। এখান থেকেই তিনি তার দেশের পথে ফিরে গেলেন। গ্রিস দেশের লোক ছিলেন তিনি, আমরা ইতিহাসের ছাত্র হিসাবে জানি। নিয়ে আবার ফিরে গেলেন তার দেশে। যাওয়ার পথে অকস্মাৎ তার মৃত্যু হলো। কেউ কেউ বলছেন এই যে মৃত্যু হলো, তার ভেতরেই, তার সৈন্যবাহিনীর মধ্যেই একটা বিরোধিতা হয়েছিল। কারণ তারা এই পুরুর কাছে এমনই একটা আঘাত পেয়েছিলেন, পুরু হেরে গেছিল। হেরে গেলেও কী হবে, এমন আঘাত দিয়েছেন পুরু, থমকে গেছে আলেকজান্ডার। এবং যোদ্ধারাও থমকে গেছে যে এই পুরুর কাছে যে প্রত্যাঘাত তারা পেয়েছেন, এরপরে না আবার কি কত আঘাত অপেক্ষা করছে আমাদের জন্য। সেজন্য তারা তাড়াতাড়ি বাড়িতে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বাড়ির লোকের সঙ্গে দেখা করার জন্যে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের জন্যে তারা তাড়াতাড়ি চলে গেলেন দেশে। কেউ কেউ বলছেন, এখন ইতিহাসে দেখা যাচ্ছে যে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন আলেকজান্ডার। 23 বছর মাত্র বয়স, নিজেদের সেনারাই তাকে হত্যা করেছিল। এটা একটা মত এখন জানা যাচ্ছে। আসলে ইতিহাসকে তো চেপে রাখা যায় না। জানা যাচ্ছে এখন গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন আলেকজান্ডার এবং তিনি মারা গেছিলেন। আলেকজান্ডার এই আঘাত এবং প্রত্যাঘাত পাওয়ার পরে বুঝেছিলেন যে পুরো একজন অসাধারণ বীর যোদ্ধা। তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারে এমন যোদ্ধা তখন ভারতবর্ষে কেউ ছিল না। এই বীরত্বকে ভারতবর্ষ সম্মান করেছে। এই বীরত্বকে পাশ্চাত্য দেশ সম্মান জানাতে বাধ্য হয়েছে। আলেকজান্ডারের সামনে পুরুর এই বীরত্ব, হেরে গেছিলেন তিনি, কিন্তু এমন নাকানি চোবানি খাইয়েছিলেন আলেকজান্ডারকে, আলেকজান্ডার আর এগোতে সাহস পান। এই জন্যে রবীন্দ্রনাথ যে কথাগুলো বললেন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে, সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। এই রবীন্দ্রনাথ এমন করে দাঁড়িয়ে, এই বিবেকানন্দ এমনভাবে দাঁড়িয়েছেন বিজয়ীর বেশে, এবং তার পরের দিন থেকে এটাই রেকর্ড। ইতিহাস বলছে শিকাগো শহরের রাস্তায় রাস্তায় যে ছবি আপনারা দেখেন বিবেকানন্দের, হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, সেই অসাধারণ বীরত্বমণ্ডিত যে ছবি, মাথা উঁচু করে তিনি দাঁড়িয়ে আছেন। পরাধীন দেশের প্রতিনিধি তিনি, আবার সন্ন্যাসী, কপর্দকহীন,
কিন্তু তার ললাটে কোনো পরাজয়ের জয়টিকা নেই, তার ললাটে বীরত্বের জয়টিকা। স্বামীজি দাঁড়িয়েছেন, কি অসাধারণ তার ছবিটা। কিন্তু আমরা ছবি ছাপাইনি, আমেরিকার লোক ছাপিয়েছে। কীরকম দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ মাথা উঁচু করে। এই আমাদের যখন দীক্ষা হয়, আজকে দীক্ষা ছিল, আজকেও একজনকে বলছিলাম, আমাদের একটা স্বভাব থাকে না এরকম বুকে হাত দিয়ে বসা, দাঁড়ানো। আমি বলি, ভাই ওটা নামাও, হাতটা নামাও। ওটা আমাকে তোমাকে মানায় না, ওটা বিবেকানন্দকে মানায়। তিনি তো ওভাবে দাঁড়িয়েছেন, গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। এবার দাঁড়া, হাত নামাও। ওটা একমাত্র বিবেকানন্দকে মানায়, তোমাকে আমাকে মানায় না। বিবেকানন্দই আমাদের ওরকম করে মাথা উঁচু করে বুকে হাত দিয়ে পৌরুষের সঙ্গে দাঁড়ানোর সাহস দিয়েছিলেন। তখন তো পরাধীন দেশ, ইংরেজরা যা বলছে তাই শুনতে হচ্ছে। বিবেকানন্দেরই এক সমবয়সী, একই বয়স তাদের, একজনের নাম হয়তো আপনারা জানেন, ওই বাংলার লোক, তার নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আশুতোষ মুখার্জি। কলকাতায় আশুতোষ কলেজ আছে তার নামে। ইনি স্বামীজির সমবয়সী। তো সে আশুতোষ মুখার্জি একটা ঘটনা এই দু একদিনের মধ্যে আমরাও হয়তো দেখেছি, আপনারাও ইউটিউবে। তখন বৈধ টিকিট থাকা সত্ত্বেও আমাদের দেশের মানুষ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ট্রেনে, তখন তার প্লেন আসেনি, ট্রেনে উঠতেও পারত না। যদি কোনো এদেশের মানুষ হয়তো পয়সা আছে, রাজা মহারাজা হবে, টিকিট কাটলে ঘাট ধরে নামিয়ে দিত ইংরেজরা, যা কালা আদমি, তোকে আবার ফার্স্ট ক্লাসে গিয়ে যাবে কি, সুরসুর করে নেমে যেত। স্যার আশুতোষ ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আবার কলকাতা হাইকোর্টের তিনি একজন বিচারপতিও ছিলেন, বলা হতো বাংলার বাঘ। আমি বহুদিন আগে কলকাতায় ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, গাড়িতে করে আসছিলাম, তো ট্রাফিক জ্যামের জন্য আমার গাড়িটা আটকে গেছে। আমি দেখছি অনেকে তখন হেঁটে হেঁটে, ট্রাফিক জ্যাম তো, রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে। একটি ছোট ছেলে তার মায়ের হাত ধরে যাচ্ছিল। আশুতোষের মূর্তি ওখানে আছে এখন, যদি আপনারা কলকাতায় গিয়ে থাকে বা যান তাহলে দেখবেন ওখানে স্যার আশুতোষের মূর্তি আছে। তো বাচ্চাটি জিজ্ঞেস করছে তার মাকে, মা এটা কার মূর্তি? তখন ওর মা বলছে, বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। বাঘ কেন? ওর এমনই শক্তি ছিল, সাহস ছিল, পৌরুষ ছিল যে লোকে ওকে বাংলার বাঘ বলত, বাংলার বাঘ। তো সেই বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, তখন সম্ভবত তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি একজন। তখন তো কোনো এদেশের মানুষকে বিচারপতি করা হতো না, সব ওদেশের লোকেরাই বিচারপতির পদ পেত, ভাইস চ্যান্সেলর ওদেশের লোকই হতো, আমাদের দেশের লোক সুযোগ পেত না। আশুতোষ মুখার্জি তার নিজের শক্তিতে, তার মেধার শক্তিতে তিনি এই বিচারপতির পদও পেয়েছিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ পেয়েছিলেন, আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদও পেয়েছিলেন। একটা ওই ট্রেনের মধ্যে আশুতোষ যাচ্ছেন, একটু আগে বলছিলাম, তখন বৈধ টিকিট থাকা সত্ত্বেও আমাদের দেশের মানুষ তখন ফার্স্ট ক্লাস কামরায় উঠতে পারত না। আশুতোষ তো বিচারপতি, যেন উঠেছেন, উঠে তিনি একটু শুয়েছেন বা এমনি বসেছেন, একটু ঝিমুনি এসছে। ওই সময় ওই কম্পার্টমেন্টে আর একজন মাত্র যাত্রী ছিল, সে আবার ইংরেজ। তারা তো সব জায়গায় যেতে পারবে, তাদের রাজার জাত। সে দেখছে তাদের কম্পার্টমেন্টে একজন কালা আদমি, ভারতীয় নাগরিক বসে আছে। তো তিনি বোধহয় একটু ঝিমোচ্ছিলেন, একটু বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন। তো তার কোটটা তিনি ঝুলিয়ে রেখেছেন
হ্যাঙ্গারে, ওই ফার্স্ট ক্লাস কামরাতে এখনও সেই সুযোগ আছে, সুবিধা আছে, হ্যাঙ্গারে ঝুলানোর মতো কোটটা, তিনি কোটটা ওখানে ঝুলিয়ে রেখেছেন হ্যাঙ্গারে। আর যে সাহেব যে বসে আছে, সে দেখেছে যে একজন বসে আছে, এটা ইন্ডিয়ান লোক, তো তার যে জুতোটা, আশুতোষ মুখার্জির জুতোটা, সেটা তিনি বলছেন, হ্যাঁ আমি তখন জুতো পরতেও দিত না আমাদেরকে, আমাদের কি অবস্থা তখন বুঝুন, এখন তো আমরা ভাবতেই পাই না, তখন জুতো পরতেও ভারতবাসীর পারত না। তো সেই সাহেব ওই যে জুতোটা উনি খুলে রেখেছিলেন, একটু ঝিমিয়ে পড়েছেন, জুতোটাকে জানলা দিয়ে ফেলে দিয়েছে, ওই সাহেবটা আশুতোষের জুতোটাকে ফেলে দিয়েছে। আশুতোষ একটু পরে ঝিমুনি কেটেছে, দেখছে তার জুতোটা নেই। তিনিও তো আশুতোষ, বাংলার বাঘ, তিনি এবার দেখছেন যে ওই হ্যাঙ্গারে একটা কোট ঝুলছে, কোটটা হচ্ছে সাহেবের, খুব দামি কোট। ওই কোটটাকে আশুতোষ নিয়ে ওই জানলা দিয়ে ফেলে দিল, ট্রেন চলছে তো, জানলা দিয়ে ফেলে দিল। খানিকক্ষণ পরে ওই লোকটা উঠেছে, একটু দেখছে যে নেই তো, আমার জুতো জোড়া তো নেই। তখন আর তো কোনো লোক নেই, ওই একজনই লোক, ইন্ডিয়ান লোক আশুতোষ মুখার্জি। বলছে আমার কোট কোথায়, মানে খুব ঘৃণার সঙ্গে বলছে তোমার কোটটা আমার জুতো আনতে গেছে। তখনকার দিনে কারোর পক্ষে এরকম বলার স্পর্ধা সাহস ছিল না, তোমার কোট আমার জুতোটা আনতে গেছে। কি? হ্যাঁ, তুমি যে আমার জুতোটায় ফেলে দিয়েছিলে ট্রেনের বাইরে, এখন আমি তোমার কোটটা ফেলে দিয়েছি, ও এখন গেছে ওই জুতোটা আনতে। তুমি যে জুতো ফেলে দিয়েছিলে এই জুতোটা আনতে, আমার তোমার কোটটা গেছে এখন আনতে। এইটা শুনে সে তো ভাবতেই পারছি না যে তার মুখের উপরে এরকম কেউ বলবে। এই বলার জন্যই তার জেল হয়ে যাবে, হয়তো জরিমানা হয়ে যাবে, বা আরও কিছু কারাগার, ফাঁসিতে ঝুলিয়ে দেবে, এরকম হবে। তখন তো এরকমই ছিল, বিচারহীনতার যুগ। তো সেই আশুতোষ আর স্বামী বিবেকানন্দ, তাদের সঙ্গে কখনো দেখা হয়েছে কিনা আমি জানি না, সেই তথ্য আমাদের কাছে নেই, কিন্তু একই সালে তাদের জন্ম, স্বামীজি এবং আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ ওকে বলা হতো। আশুতোষের ছেলের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নামেও কলকাতায় একটি কলেজ আছে, ওদের বাড়ির কাছাকাছি, এখানে ওদের বাড়ি, সেই বাড়ির পাশাপাশি ভবানীপুরে। তিনিও বিখ্যাত, তিনিও কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, খুব তেজস্বী স্বাধীন চেতা মানুষ ছিল। এত স্বাধীন চেতা ছিলেন যে ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি সহ্য করতে পারতেন না ওকে, ওর এত স্বাধীন চেতা, পাত্তাই দিতেন না তো, ওই নেহেরু টেরুক ওকে পাত্তাই দিতেন। শোনা যায়, আমি তো সত্য মিথ্যা বলতে পারবো না, যে আশুতোষের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিলেন লোকে বলে জওহরলাল নেহেরু। মানে তখন ভারতবর্ষে নেহেরুর মুখের উপরে কথা বলার মতো বেশি লোক তো ছিল না, একজন ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে, এরকম অনেক কাজ উনি করেছেন নেহেরু। নেতাজি সুভাষচন্দ্রকে তো একদম ঢুকতেই দিলেন না ভারতবর্ষে। আশুতোষ মুখার্জি খুব স্বাধীন চেতা তেজস্বী মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ তিনি একই সালেই জন্মগ্রহণ করেছেন, দুজনেই কলকাতার লোক। দুজনের সঙ্গে কখনো পরিচয় হয়েছিল বলে জানি না, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি ওর ছেলে, পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, তিনি স্বামীজিকে খুব শ্রদ্ধা করতেন। তো আমি শুনেছি ওই আশুতোষ মুখার্জির স্ত্রী ওই শ্যামাপ্রসাদকে বিষ প্রয়োগে হত্যা করেন বলে এরকম একটা প্রচার আছে, যে নেহেরু করেছিলেন এটা কাশ্মীরে। তো
তখন যোগমায়া দেবী, শ্যামাপ্রসাদের মা, আশুতোষের স্ত্রী, তিনি নাকি একটা অভিশাপ দিয়েছিলেন। শুনেছিলেন যে নেহেরু করিয়েছেন এটা, জওয়াহরলাল নেহেরু, তাই বলছেন তুমি আমাকে এরকম করলে তোমার জীবনেও চূড়ান্ত আঘাত নেমে আসবে। কিছুদিন পরে ওই যোগমায়া দেবী বিধবা হয়ে যায়। এর সঙ্গে ওই অভিশাপের কোনো জায়গা আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তিনি বলেছিলেন যে আমার বুকে কষ্ট দিলে, আমার চোখে জল এনে দিলে তোমাকেও এর শাস্তি পেতে হবে। যাই হোক, স্বামী বিবেকানন্দ যে মেটেরিয়ালে গড়া ছিলেন, ও দুর্দান্ত সাহসী এবং তেজস্বী। পরাধীন দেশের মানুষ, পকেটে একটা পয়সা নেই, পেছনে কোনো রাজশক্তির ঐশ্বর্যবান মানুষের সমর্থন নেই, তিনি কাউকে গ্রাহ্য করেন না। স্বামী বিবেকানন্দ একেবারে তেজস্বী। ওই যে চেহারাটা সাংঘাতিক, ওরকম চেহারা তো আকাশে বাতাসে পাওয়া যায় না। তেজস্বী মানুষ, ব্যক্তিত্ববান মানুষ। আমেরিকায় অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তিনি তার যে ব্যক্তিত্ব সম্পন্ন একটা চরিত্র, তার বারবার প্রমাণ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। এখন যেটা আমরা বলছিলাম যে সেদিন স্বামী বিবেকানন্দ যখন শিকাগোর মঞ্চে দাঁড়িয়েছেন, একেবারে অজ্ঞাত পরিচয় বলা যেতে পারে। 2-4টা জায়গায় তিনি বক্তৃতা করেছেন আমেরিকায়, ছোটোখাটো জায়গায়, কিন্তু এই যে 7,000 মানুষের সমাবেশ শিকাগোর ধর্ম মহাসভায়, তার জায়গা হচ্ছে 3,000 লোকের। ওরা বড়জোর ব্যবস্থা করেছিল যে খুব আর লোক কী এমন হবে এইসব বক্তৃতা শুনতে, ওরা একটা বড় হলের ব্যবস্থা করেছে এবং সে হলটার নাম দিয়েছে কলম্বাস হল। আমেরিকার আবিষ্কারক হচ্ছেন কলম্বাস। তারই আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে কলম্বিয়ান এক্সপোজিশন, আমেরিকাতে হলো কলম্বিয়ান এক্সপোজিশন, তারই একটা অংশ হচ্ছে এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বা ধর্ম মহাসভা। তো সেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা করেছেন, আমরা জানি সবাই, এটা এখন সবাই জানি আমরা। এবং সেই বক্তৃতায় জগৎ মুগ্ধ হয়ে গেছে। আমি আগের দিনে বলছিলাম, ওটা শুনতে শুনতেই অনেকে মুগ্ধ হয়ে যাচ্ছিল। এইরকম স্বামী বিবেকানন্দের বক্তৃতা, ওই বলছেন হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ, মানে মানুষের ভাষণ কখনো এই উচ্চতায় ওঠেনি এ পর্যন্ত। বিবেকানন্দের ভাষণের তুলনায় তারা বলছেন এটা আমাদের গৌরব, আমাদেরই একজন বাঙালি তিনি এই গৌরবের অধিকারী হয়েছেন। এবং ঐতিহাসিকরা বলছেন, এদের মধ্যে ওই দেশের ঐতিহাসিকও আছেন, আমেরিকান, ইউরোপীয়, তারাও আছেন। তারা বলছেন যে স্বামীজির যে ভাষণটা দিলেন, যেটা কি ভাষণ, বলছে দি ফার্স্ট কাউন্টার অ্যাটাক ফ্রম দ্য ইস্ট। স্বামীজি কোনো অ্যাটাক করেননি, কাউকে করেননি, কিন্তু এমন দাঁড়িয়েছেন মাথা উঁচু করে, এমন বীর্যময় ভাষায় তিনি ভাষণ দিয়েছেন। বলছে এটা হচ্ছে একটা বিরাট অ্যাটাক, একটা আক্রমণ, প্রতি আক্রমণ। এতদিন তো ভারত শুধু আক্রমণ সহ্য করেছে, এবার ভারত উল্টে দাঁড়িয়েছে মাথা উঁচু করে, বুক চিতিয়ে। যদি আপনারা কলকাতায় কেউ গিয়ে থাকেন স্বামী বিবেকানন্দের বাড়িতে, বিবেকানন্দের বাড়ির সামনে একটা বড় স্বামীজির স্ট্যাচু আছে। আমি তো এখানে আসার আগে স্বামী বিবেকানন্দের বাড়ির অধ্যক্ষ ছিলাম, বড় সেন্টার ওটা, তো সেখানে স্বামীজির একটা বড় স্ট্যাচু আছে। আমি করিনি, আমি আসার আগে যিনি ছিলেন অধ্যক্ষ তিনি করেছিলেন। তো সেই স্বামীজির এই স্ট্যাচুটা দেখেই আপনি থমকে যাবেন, দাঁড়াতে বাধ্য হবেন। আপনি ওটা ক্রস করতে গেলেই আপনাকে দাঁড়িয়ে যেতে হবে ওই মূর্তিটার দিকে তাকিয়ে। তা আমাদের একজন সাধু, আমারই বন্ধু, তিনি বলছেন এই যে স্বামীজি যেভাবে দাঁড়িয়ে আছেন, বলছেন আই কোন বেটা আসবি আয়। কুস্তিগিরের মতো স্বামীজি দাঁড়িয়েছেন, তো আয় কে আসবি আয়, যোদ্ধার বেশে দাঁড়িয়েছেন। ওখানে অনেকে বলছেন সন্ন্যাসীর পোশাক তার অঙ্গে, মানে স্বামীজির অঙ্গে সন্ন্যাসীর পোশাক, এর নিচে যে একটি আছে যোদ্ধার বর্ম, সেটা কারোর চোখে পড়ছে না। সন্ন্যাসীর পোশাকের নিচে আছে যোদ্ধার বর্ম, যোদ্ধার বেশ, ওয়ারিয়ার। স্বামীজিকে তখন
ওদেশের লোকে বলতে শুরু করলো, দি ওয়ারিয়ার মঙ্ক, এ তো সন্ন্যাসী নয়, এ তো যোদ্ধা। তিনি যুদ্ধ কিসের জন্য করছেন? তার জাতির জন্যে, তার দেশের জন্যে, তার ধর্মের জন্যে। তার সামনে তখন তো একটাই আমাদের দেশ, ভারত একটাই দেশ, সেই ভারতেরই একটা অংশ মাত্র এই বাংলাদেশ, আর একটা অংশ ওই বাংলায় পশ্চিমবঙ্গ। এই দুটো অংশ মিলে একটা দেশ ছিল, একটা রাজ্য ছিল, ভারতের একটা রাজ্য। সে রাজ্যটা এখন বাংলাদেশ, একটা অংশ। তো সেই বাংলাদেশের আমরা এখন মানুষ, আর ও দেশের অর্ধেক মানুষ এই দেশের, তারা তো ওই বাংলায়, ওই দেশে রয়ে গেল। কত মানুষের যে দুর্দশা যন্ত্রণা হয়েছে এই দেশ ভাগ। আমার কষ্ট হয় যখন দেখি যে বড় বড় রাজবাড়ি, ওই রাজবাড়ি মানে তো হিন্দুদের রাজবাড়ি, একটা দুটো হয়তো মুসলিমদের ছিল, আর বাদবাকি সবই তো হিন্দুদের রাজবাড়ি। ধনী বাড়ি মানেই বাঙালি, ওই বাংলার লোক। এখন যেমন বালিয়াটিতে আমাদের একটা আশ্রম আছে, সেই বালিয়াটির আপনারা এখন জগন্নাথ কলেজ শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ কলেজ। এই জগন্নাথ কলেজের কার নামে? ওই বালিয়াটি রাজবাড়ির একজন জমিদারের নামে জগন্নাথ, তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কলেজ, জগন্নাথ হল এসব পরবর্তীকালে হয়েছে। এই কষ্ট হয় আমার যখন দেখি এরকম বড় বড় রাজবাড়ি হিন্দুদের ছিল, সব এদের বাইরে চলে গেছে। এই মুক্তাগাছা রাজবাড়ির এখন তো কেউ আর ওখানে নেই, সব চলে এসছে, চলে গেছে কোথায়? জায়গা তো একটাই, ভারত। সেখানে সবাই চলে গেছে, সেফ জায়গা আর কি, নিরাপদ, কোনো ভয় নেই। তো সেই মুক্তাগাছা রাজবাড়ির এই প্রজন্মের একটি মেয়ে আমার কাছে দীক্ষা নিয়েছে। তো তাদের বাড়ি দেখে এলাম, ওই মুক্তাগাছা রাজবাড়ি, ময়মনসিংহের একটু দূরে মুক্তাগাছা রাজবাড়ি। সে বিশাল রাজবাড়ি, মুক্তাগাছা রাজবাড়িদের এরকম কত রাজবাড়ি যে আমাদের ছিল হিন্দুদের, সব এখন ওই এই দেশের সরকারের অফিস হয়েছে। কষ্ট হয় দেখলে পরে। আমাদেরই তো বুককে ভাগ করে দিয়ে, কেটে দিয়ে এসব রাজবাড়িগুলো আমাদেরই তো ছিল। এখন সব দেশ ভাগের ফলে কত মানুষের জীবনে যে কত দুর্দৈব নেমে এসেছে আমরা চিন্তাই করতে পারছি না, কত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। তো যাই হোক, সেগুলো আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু বিবেকানন্দ সহ্য করতে পারতেন না। এই জন্যে তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোর ছিল না। যখন ওদেশ থেকে ফিরছেন আমেরিকা থেকে, তখন তো বিশ্ববিজয়ী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরছেন, তখন তো আর এরোপ্লেন ছিল না, জাহাজে করে আসছেন। তো সেই জাহাজে যারা যাত্রী ছিল, প্যাসেঞ্জার, সবই প্রায় ইউরোপীয় অথবা আমেরিকান। একমাত্র যাত্রী হচ্ছেন ভারতীয়, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি আসছেন। এখন তখনকার দিনে এই ইউরোপীয়, ইংরেজ, এরা সব কী করতো? শুধু আমাদের নিন্দে করতো, আমাদেরকে বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, বলতো চোর ডাকাত এসব বলতো। আর সন্ন্যাসীদের দেখলে বলতো এরা এই রাত্রেবেলায় এই পোশাকটা, দিনের বেলায় এই পোশাকটা পরে, আর রাত্রেবেলায় ওরা চুরি করে, ডাকাতি করে। এদিকে একটু তাকাও, গপ্প টপ্পগুলো পরে করে বাড়িতে গিয়ে করো, এখানে গপ্প করতে হবে না। তো আমাদের দেশের গৌরববোধে কারো তো গৌরববোধ হয় না এখন। তো সেই স্বামীজি দাঁড়িয়েছেন, একমাত্র ভারতীয় যাত্রী হচ্ছেন বিবেকানন্দ, আর সব ইউরোপীয় এবং আমেরিকান যাত্রী ওই জাহাজে। ওই দুজন পাদ্রি মানে ওদেশের খ্রিস্টান মিশনারি প্রচারক, তারা ওই দুজন স্বামীজিকে দেখে খুব গালাগাল দিচ্ছে। এরা সব ওই দিনের বেলায় এই সন্ন্যাসীর পোশাক পরে, রাত্রেবেলায় এরা চুরি করে, ডাকাতি করে। স্বামীজি শুনছেন, রাগ হচ্ছে, কিন্তু তখনও কিছু বলছেন না, কারণ ভাবছেন ওরা হয়তো আমাকেই অপমান করছে, কিন্তু আমার জাতিকে, আমার ধর্মকে তো, আমার দেশকে তো অপমান করছে না, এটা ভাবছে না। ওরা সাহস পেয়ে ভারতের নিন্দা করতে শুরু করবে। তখন ভারত কিন্তু ভাববেন এই বাংলাদেশ তো ভারতবর্ষের পেটেই ঢুকে আছে,
নিন্দা করতে শুরু করলো। এইবার বিবেকানন্দ তো অসহায় নিরস্ত একজন মানুষ, তিনি গর্জে উঠেছেন। সন্ন্যাসী তিনি, সন্ন্যাসীর ধর্ম হচ্ছে অপ্রতিরোধ, কারোর বিরুদ্ধে প্রতিরোধ করবে না। এই সন্ন্যাসী তো সেই সন্ন্যাসী নয়। এই মনে পড়ে যাচ্ছে আমার একটি ঘটনার কথা। স্বামীজি ওরকম পরিব্রাজক হয়ে ঘুরছেন ভারতবর্ষের পথে প্রান্তরে। তো ওই ফার্স্ট ক্লাস ট্রেনে ওর তো পয়সা নেই, তখন রাজা মহারাজা সব ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন রাজস্থানের রাজপুতানার। কেউ হয়তো ওকে একটা টিকিট করে দিয়েছেন যে স্বামীজি আপনি এই যে ডিস্টেন্সটা যাবেন, দূরত্বটা, এটা আপনি দয়া করে ট্রেনে যান। তখন তো ট্রেন ছিল, ফার্স্ট ক্লাস ট্রেনের একটা টিকিট, কামরার টিকিট করে দিয়েছেন, এটা আপনি যান, স্বামীজি যাচ্ছেন। ওই ট্রেনে উঠেছেন। স্বামীজি তো পরিব্রাজক, এক পায়ে ধুলো, জুতো টুতো নেই, খালি পায়ে জুতো, পায়ে ধুলো, আর জামাটাও ঘেমে গেছে, গরম, রাজস্থানের গরম, ঘেমে গেছে, ঘামে ভেজা। তিনি ওখানে ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে আছেন। উঠেই দেখছেন দুজন সাহেব, তারা আবার সামরিক উচ্চপদস্থ আধিকারিক, মানে মিলিটারি অফিসার, আর্মির অফিসার, তারা ওই কামরায় বসে আছে। সাহেব তো, টিকিট হয়তো নেই কিন্তু বসে আছে, টিকিট ফিকিট কাটতো না। ওটা আমাদের জমিদারি, এই গোটা দেশটা আমাদের জমিদারি। এবার দুজন সাহেব বসে আছে, মিলিটারি অফিসার, আর্মি অফিসার। স্বামীজি ঢুকছেন, এক পা ধুলো নিয়ে ওই কামরাটার মধ্যে ঢুকছেন। একজন বলছেন হিয়ার কামস এ ডগ, ইংলিশতে বলছেন, ভাববেও বুঝবে না। হিয়ার কামস এ ডগ, আমাদের কামরায় একটি কুকুর এসে ঢুকছে। আর একজন সাহেব সে ছিল, সে বলছে নো নো, হিয়ার কামস অ্যান অ্যাশ, অ্যাশ মানে গাধা। সে বলছে না, কুকুর নয়, গাধা ঢুকছে একটা আমাদের কামরায়। এইবার স্বামীজি দুটোই শুনলেন, শুনে এবার দুজনের মাঝখানে জায়গাটাতে তিনি ভালো করে পাটা তুলে, সিটের মধ্যে পা তুলে, এক পা ধুলো তুলে ভালো করে গুছিয়ে বসলেন। এবং পা গুছিয়ে বসতে বসতে বলছেন অ্যান্ড, এই অ্যান্ড শুনেই তো তারা ঘাবড়ে গেছে। আরে তো ইংরেজি কথা বলে দেখি, অ্যান্ড বলছে, অ্যান্ড স্বামীজি বলছেন আই অ্যাম সিটিং বিটুইন দ্য টু। বলেছে হিয়ার কামস এ ডগ, ও বলছে হিয়ার কামস অ্যান অ্যাশ। এবার স্বামীজি পা দুটো গুছিয়ে সিটের উপরে তুলে, ধুলো পা সব ধুলোয় ভর্তি, অ্যান্ড আই অ্যাম সিটিং বিটুইন দ্য টু। তোমরা একটা গাধা, একটা কুকুর, আমি তোমাদের মাঝখানে বসছি। এই বলার ক্ষমতা কারোর ছিল তখন? আর আর্মি অফিসার, ওইখানেই গুলি করে মেরে দিলে কিছু করতে পারত না। যে ব্যক্তিত্বের অধিকারী ছিলেন স্বামী বিবেকানন্দ, তার কাছে মাথা তোলার ক্ষমতা কারোর ছিল না। আমেরিকায় না, ইউরোপে না, ভারতে না, কারোর ক্ষমতা ছিল না। অ্যান্ড আই অ্যাম সিটিং বিটুইন দ্য টু, আমি ওই দুজনের মাঝখানে বসছি। মানে গাধা, তুমি গাধা, তুমি কুকুর, আমি ওদের মধ্যে মানুষ, মানুষের মতো মানুষ। স্বামীজি এটা বুঝিয়ে দিলেন। সেই স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাকে বলা হতো। তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, এবং রবীন্দ্রনাথ ওটাই বলছেন, সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিন্তু একবারও বললেন না যেটা বিবেকানন্দের ওই শিকাগোর ধর্ম মহাসভায় তার যে আবির্ভাব, সেটাকে স্মরণ করেই তিনি লিখছেন। এক মাস পরেই তিনি লিখছেন এই কবিতাটা। একবারে বললেন না যে বিবেকানন্দের আবির্ভাবকে স্মরণ করে লিখছি। কেন, কোথায় দুর্বলতা তিনি জানেন। মহাকবি, আমি বিশ্বকবি বলি না, কেন বাঙালি স্বভাব হচ্ছে একটু বাড়ি বাড়ি বলে দিলেন বিশ্বকবি। আর এই বিশ্বকবি তুই কোন দিক থেকে বিশ্বকবি বলছিস? সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবি তিনি। কি করে, কোন যুক্তিতে, কোন মাপকাঠিতে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবি? হ্যাঁ, একজন বড় কবি, মহাকবি, সব ঠিক আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এ তো বাঙালিরাই বলে, আর কেউ বলে না অবশ্য। আর বাঙালির তো বাড়াবাড়ি, সব বড় বড় কথা বলতে ওস্তাদ। এখনও সেই ধারাবাহিকতা চলছে, শুধু কথার রাজা, আর কিছুই জানে না। তো স্বামীজি মাথা উঁচু করে, ভারতের গৌরব, আবার বলছি ভারত মানে কিন্তু আপনাদেরও দেশ। এই দেশ তখন, এই বাংলাদেশ তখন ভারতেরই গর্ভে আছে। তখন তো স্বাধীনতা লাভ করেনি, এই দেশের জন্মও হয়নি।
ভারত মানেই আপনাদেরও দেশ, আমাদেরও দেশ। আমি তো ভারতের লোক, আপনারা এই দেশের লোক, কিন্তু আমার বাংলাদেশকে আমি ভালোবাসি খুব। যখন থেকে এখানে এসেছি তখন থেকে বাংলাদেশকেই আমার জন্মভূমি হিসাবে আমি দেখেছি। ভারতকে আমি ভুলে গেছি। স্বামী বিবেকানন্দ একজন তার গুরু ভ্রাতাকে আমেরিকায় পাঠাচ্ছেন প্রচারক হিসাবে, বলছেন হরি ভাই, স্বামী তুরীয়ানন্দজিকে বলছে ভারতকে ভুলে যাও, বেদান্তকে প্রচার করো, ভারতকে ভুলে যাও। তো আমি এসে ভারতকে প্রায় ভুলে গেলাম। ভারতকে কি ভোলা অত সোজা? জন্মভূমিকে কি ভুলতে পারা যায়? কিন্তু তবুও এখন বাংলাদেশের প্রতি আমার যে ভালোবাসা, ভারতের প্রতিও সেই ভালোবাসা। আমার এই ভালোবাসায় কোনো কমতি নেই। যেমন ভালোবাসি আমার নিজের দেশকে, জন্মভূমিকে, ভারতবর্ষকে, তেমনি ভালোবাসি এই বাংলাদেশকে। কারণ আমি তো মনে করি এটা আমাদেরই দেশ। একটাই তো দেশ ছিল তখন, যার নাম ছিল ভারত। ওরা রাজনীতি করতে গিয়ে কেটে দিয়ে দুভাগ করে দিয়ে গেছে। তাতে দেশ তো আর দুভাগ হয়নি, দেশের মানুষ তো দুভাগ হয়নি। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় ওইরকম মাথা উঁচু করে বক্তৃতা করেছিলেন, এবং সেই তখন থেকেই আমেরিকানরা বলছেন, ইউরোপীয় পণ্ডিতরা বলছেন, দি ফার্স্ট কাউন্টার অ্যাটাক ফ্রম দ্য ইস্ট, এই প্রাচ্য দেশ থেকেই প্রথম প্রত্যাঘাত এই বিবেকানন্দ করেছে। মাথা উঁচু করে বিদ্রোহী বীরের বেশে তিনি দাঁড়িয়েছেন এবং গোটা পৃথিবীকে তার পায়ে মাথা নত করতে তিনি বাধ্য করেছিলেন। তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, তার নিজের চরিত্রের ঐশ্বর্য দিয়ে গোটা পাশ্চাত্য দেশকে নয়, গোটা পৃথিবীকে মানতে বাধ্য করেছিল। অনেকটা সময় হয়ে গেল। আবার পরের দিন মানে আবার 27শে মার্চ, 1 মাস পরে আবার দেখা হবে আমাদের। তখন আবার কিছু বলবো স্বামীজির কথা।